চলো। হুম? প্রশ্নবোধক চাহনিতে চাই কিরণ, বলে ওজান কিরণের প্রশ্ন উপেক্ষা করে কিরণের খাটের কাছে আসে, কিরণের হাত ধরে খাট থেকে নামায়। কিরণ চমক লাগানো দৃষ্টিতে তাকায় উজানের দিকে। ওজান কিরণের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, একজন তোমাকে দেখতে চাইছে, কে? গেলেই দেখতে পাবে। কিরণ দেখে সারা বাড়ি অন্ধকার। আয়াত আর আহজান চলে গেছে? হুম। মা কোথায়? ঘুমোচ্ছে। তারপর আর কেউ কথা বলে না। কিরণ ওজানকে অনুসরণ করতে থাকে। ওজান এখনো তার হাত ধরে আছে। কিরণের অস্বস্তি লাগছিল, হাত ছাড়াতে চাইছিল কিন্তু পারল না। ওজান তাকে নিয়ে বাড়ির পিছনের দিকে যাচ্ছে। জঙ্গলের পথ, লতা পাতা গাছের ডাল এদিক সেদিক পড়ে পথ বন্ধ করে রেখেছে। ওজান খুব সাবধানে কিরণকে নিয়ে পথ পার করলো। তারপর চলে আসলো নদীর ধারে। শীতে কুঁচকে গেল সে। ওজান তা লক্ষ্য করে হাতে থাকা এক্সট্রা চাদরটা কিরণের গায়ে জড়িয়ে দিল। সে জেনেই আলাদা একটা চাদর এনেছে। কিরণ মুখ হাঁ করে ধোঁয়া ছাড়ছে। ছোট কালে ভাবতো তার পেটে বুঝি আগুন ধরেছিল। আবার এভাবে 2 আঙ্গুল মুখের কাছে নিয়ে সিগারেটের ভঙ্গিতে ফু দিয়ে ধোঁয়া ছাড়ত। আকাশে জ্যোৎস্না, থালার মতো চাঁদ উঠেছে। নদীটায় রূপালি রঙা আলোয় ঝিলমিল করছে। আকাশ স্বচ্ছ, কতগুলো তারা এসে চাঁদকে সঙ্গ দিয়েছে। কিরণ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। আকাশ দেখলেই তার মন ভালো হয়ে যায়। হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে উজানের দিকে তাকালো। দেখল উজান তার দিকেই তাকিয়ে আছে। বিব্রত কণ্ঠে সে বলল, কার কথা বলেছিলে তখন? কে দেখতে চেয়েছিল? উজান আকাশের চাঁদটার দিকে ইশারা দেয়। কিরণ লজ্জা পাওয়ার সাথে বিস্মিত হয়। উজানের থেকে এই ধরনের আচরণ আশা করেনি। উজান কেমন যেন বদলে যাচ্ছে। কিরণ উজানের থেকে মুখ ফিরিয়ে নিয়ে গাছের গুড়িতে বসলো। উজানও এসে তার পাশে বসলো। গাছের গুড়িটা বড়ই ছিল, কিন্তু তাও কিরণের কেমন যেন লাগছিল। সে চেপে বসলো আরও। উজানের কথা মাথা থেকে ঝেড়ে নজর দিল চাঁদের দিকে। কি সুন্দর, মোহনীয়, কোমল। চারিদিকের অন্ধকারকে বিদায় করে স্বর্গ থেকে এক টুকরো আলো যেন ধরণীতে ছড়িয়ে পড়ছে। জ্যোৎস্নারা গলে গলে পড়ছে। চাঁদের জাদুকারী আলোয় কিরণের মন খারাপ নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। বাতাসে নাম না জানা এক ফুলের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। সৌরভে মুখরিত চারপাশ। কিরণ বড় করে শ্বাস টেনে মিষ্টি সুভাষটা নিজের বুকের ভিতরে নেওয়ার চেষ্টা করল। এমন শান্ত নীরব নিস্তব্ধ পরিবেশে হঠাৎ উজানের পুরুষালী কণ্ঠ ঝংকার তুলে বলে ওঠে, দ্য মুন ইজ বিউটিফুল, ইজেন্ট ইট? উজানের করা প্রশ্নে কিরণ চাঁদের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে ওঠে, আসলে ইচ্ছে করে উড়ে চাঁদের দেশে চলে যেতে। ইস, যদি চাঁদের মতো জীবনটাও স্নিগ্ধ হতো। সকাল 7টা। সূর্যের দেখা মেলেনি এখনো। পরিবেশ ঢেকে আছে আবছা কুয়াশার চাদর গায়ে দিয়ে। 7-8 ফুট দূরে থাকা জিনিসগুলোও অস্পষ্ট। আজ শীত একটু বেশিই পড়েছে। উজান হাত দিয়ে চুলগুলো পিছনের দিকে ব্রাশ করলো। চশমাটা পরে নিল। বারান্দার রেলিংয়ের উপর দুহাত ভর দিয়ে দাঁড়িয়ে শীতল আবহাওয়া উপভোগ করছে সে। তবে কিছুই দেখা যাচ্ছে না। বাগানটাও অস্পষ্ট। 7টা বাজলেও মনে হয় এখন ভোর 4টে। সে আজ জগিংয়ে যায়নি। শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ বোধ হয় সারাদিনে কুয়াশা কাটবে না। উজান বারান্দার স্লাইডিং ডোর সবগুলো খুলে দিল। হুড়হুড় করে হিমশীতল বাতাসে কানাই কানাই পূর্ণ হয়ে গেল তার রুমটা। তারপর রুমে এসে রকিং চেয়ারে বসে রুমে মৃদু সোনালি আলো জ্বালিয়ে দিয়েছে সে। তার চোখের সামনে 4 ফুটের একটা ক্যানভাস ঝুলানো। এটা সে মাত্রই আলমারি থেকে বের করে টাঙিয়েছে। উজান ঘোর লাগানো চোখে এক ধ্যানে তাকিয়েছিল ছবিটার দিকে। চশমা খুলে রেখেছে। সে এই ছবিটা কৃত্রিম উপায়ে নয়, নিজের চক্ষুদ্বয় দ্বারা দেখতে চায়। উজান রকিং চেয়ার থেকে ধীর পায়ে উঠে এগিয়ে যায় ছবিটার দিকে। ছবিটায় চমৎকার দেখতে একজন রমণী কতগুলো ফুল হাতে বসেছিল। তার ঢেউ খেলানো চুল পিঠময় ছড়িয়ে। সাদা ড্রেসে স্বর্গীয় অপ্সরীর ন্যায় লাগছিল রমণীটি। উজান ডান হাতে তর্জনী দিয়ে মেয়েটির গাল ছুল, ঠোঁট স্পর্শ করল। তৃষ্ণার্ত চাহনি মেলে তাকিয়ে থাকে সে। এখন উজানের নাকে এসে লাগলো বেলি ফুলের মিষ্টি সুবাস।
চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল সে। মোহাচ্ছন্ন হয়ে পড়ে। যতবারই এই ছবিটা তার কাছাকাছি থাকে ততবারই তার মনে হয় সে বেলি ফুলের বাগানে এসে গেছে। এটা কি অলৌকিক কিছু? হয়তো। উজানের কাছে মনে হয় এটা আসলেই অলৌকিক। এই রমণীর আরও অনেকগুলো ছবি এঁকেছে সে। সেগুলোর সামনে গেলেও বিভিন্ন ধরনের ফুলের ঘ্রাণে ছেয়ে যায় তার আশপাশ। কখনো লিলি, কখনো গোলাপ। উজান ভেবে রাখলো সেসবগুলো ছবি এখন রুমে টাঙাবে। ঘুম থেকে উঠলেই যাতে চোখে পড়ে। পুরো রুমটা ভরে যাবে বিভিন্ন ফুলের ঘ্রাণে। কখনো খুলবে না এগুলো। আর কত লুকিয়ে রাখবে? আর না, যে যা ভাবুক। সে আলমারি থেকে বড় বক্স বের করলো। বাক্সে কাপড় মোড়ানো অনেকগুলো পেইন্টিং। উজান পেইন্টিংগুলো হাতে নিয়ে ছুঁয়ে দেখছে। এই ছবিটার সামনে আসলে গোলাপের ঘ্রাণ আসে। তখন ঠকঠক আওয়াজে কড়া নেড়ে ওঠে। উজানের ঘোর কাটে। সে পেইন্টিংগুলো হাত দিয়ে নামিয়ে টেবিলে রেখে দিল। ছোট্ট একটা শ্বাস ফেলে এগিয়ে গেল দরজার দিকে। অল্প করে ফাঁক করলো দরজাটা। দেখলো বাহিরে মমতাজ দাঁড়িয়ে। এবার সে পুরো দরজা মেলে দিল। কিছু বলবেন আন্টি? মমতাজ কিছু বলবে তার আগেই তার চোখ গেল দেওয়ালে থাকা বড় একটি নিখুঁত চিত্রকর্মের দিকে, যেখানে একগুচ্ছ ফুল হাতে বসেছিল হুর পরীর ন্যায় রূপবতী কন্যা কিরণ। তা দেখে মৃদু হাসি খেলে গেল মমতাজের ঠোঁটের কোণায়। তিনি যা ভেবেছিলেন তাই ঠিক। কিরণ, এই কিরণ। মমতাজ কিরণকে জাগাচ্ছেন। কিরণ মরার মতো ঘুমোচ্ছে। গতরাতে উজানের সাথে নদীর ধার থেকে এসেছিল 1:30 কি 2টোয়। তাই সেই সময়কার ঘুম এখন উসুল করে নিচ্ছে। কিন্তু মায়ের জ্বালায় সেটা ঠিক মতো হচ্ছে না। কিরণ অনেক বিরক্ত হয়। কম্বল দিয়ে মাথা ঢেকে হুম হুম করে। মমতাজ শেষে না পেরে এক ঝটকায় কম্বল সরিয়ে দেন। তারপর কিরণের বাহু ধরে ঝাঁকাতে থাকেন। কিরণ উঠে বসে। ঘুম ঘুম চোখে বিরক্তি। এখন মাত্র 7:30 বাজে। এই শীতে এই সময়টা এখন ভোর। এই টাইমে কেউ ঘুম থেকে ওঠে? বিরক্তির শব্দ তুলে বলে, কি হয়েছে তোমার? এমন করো কেন? আমার একটা কথা রাখতে হবে। চোখ ডোলে হাই তোলে কিরণ। কোনটা না রাখছি বলো। কসম দে। উফ, বলো তো, এমন করে বলো যেন কোনোদিন তোমার কথা রাখি নাই। বলছি না রাখবো। তোকে বিয়ে করতে হবে। কিরণের ঘুম ছুটে যায়। ঘুমে ফুলে থাকা চোখ মুহূর্তেই বড় বড় হয়ে যায়। মাথা খারাপ নাকি তোমার? সকাল সকাল বিয়ের ভূত তোমার মাথায় চাপলো। শরত ঘুমাবো। কিরণ এই বলে কম্বল নিল মুখ ঢাকার জন্য। মমতাজ তা হতে দিলেন না। ছো মেরে কম্বলটা ফেলে দিলেন। মা, বিরক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তার। তুই বিয়ে করবি কিনা বল। না। আমাকে কসম দিয়েছিস কিন্তু। কিরণ দুহাতে চুল খামচি দিয়ে ধরল। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। মমতাজ কিরণের দুহাত নিচের হাতে রেখে বললেন, উজানকে বিয়ে করবি তুই। কিরণের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি ঠিক শুনছে? উজানের মতো ভদ্র মানুষ দেখে হয়তো তিনি কিরণের যোগ্য মনে করছেন, কিন্তু উজান তো কখনোই তাকে বিয়ে করবে না। আর না কিরণ। সে হাত ছাড়িয়ে নিল মায়ের থেকে। তারপর হেসে বলল, তুমি পাগল হয়ে গেছো মা, পুরো পাগল। এই বলে এসে উঠে হাই তুলে বাথরুমের দিকে এগোতে লাগলো। মমতাজ এসে হাত চেপে ধরলেন কিরণের। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এখন এই পাগল মায়ের কথা তো শুনতে হবে। তুই উজানকে বিয়ে করবি। কিরণ হাত ছাড়াতে ছাড়াতে বলল, মানুষ আর খুঁজে পেলে না? বিয়ে করতে হবে, তাও বিয়ে করতে হবে, তাও কিনা ওই উজানকে। এর চেয়ে ভালো সারা জীবন আবিয়াতেই থাকবো। কিরণ, মমতাজের কণ্ঠ সিরিয়াস। তুই উজানকেই বিয়ে করবি। আমার এই কথাটা রাখতে পারবি না তুই? কিরণ কোমরে দুহাত রেখে বড় করে একটা শ্বাস ছাড়ল। আচ্ছা মা, তোমার মাথায় বিয়ের চিন্তাটা ঢুকিয়েছে কে বলো তো? আর ওই উজানই কেন? উজানের কথাই তোমার মাথায় কেন আসলো? উজান আর আমি দুই মেরুর। না সে আমাকে পছন্দ করে, আর না আমি। সে কখনোই আমাকে বিয়ে করবে না। এই চিন্তাটা তার স্বপ্নেও আসবে না। আমি 100% শিওর। তারপর সে বাথরুমে ঢুকে দরজা আটকে দিল। তখন মমতাজ জোরে বলে উঠলেন, উজান রাজি? কিরণ যেভাবে দাম করে দরজা আটকে ছিল সেভাবেই খুলল। চোখে বিস্ময়, বিস্মিত কণ্ঠে বলল, তুমি স্বপ্ন দেখেছো নিশ্চয়। কতক্ষণ ঘুমিয়ে থাকো, ঠিক হয়ে যাবে। মমতাজ কিরণকে টেনে বের করলেন বাথরুম থেকে। সত্যি বলছি আমি। ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তবে তোর মতো ছাড়া বিয়ে করবে না।
কিরণ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য তার চোখের সামনে দেখল। তার বিশ্বাস হচ্ছে না, সে থমকানো গলায় বলল, এই কথা উজান কখনো বলবে না, জীবনেও না। তারপর পা ফেলে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য উজানের সাথে কথা বলা। তার বুক ধড়পড় করছে। উজানের মতো মানুষ তাকে কেন বিয়ে করবে? এটা হতেই পারে না, কখনোই না। উজান তাকে বস্তি রাস্তার মেয়ে এত বাজে কথা বলে, এখন তাকেই বিয়ের জন্য রাজি হচ্ছে। দোতলায় গিয়ে উজানের দরজায় কড়া নাড়ে সে। দরজাটা খোলায়। কিরণ এবার অনুমতি ছাড়াই ঢুকে পড়ে রুমে। বড় বড় শ্বাস নিচ্ছে সে। দেখলো উজান দেওয়ালে একটা পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। পেইন্টিংটার নিচে লেখা এমআই অ্যামোর। উজান রুমের মাঝখানেই দাঁড়িয়েছিল। দরজা খোলার শব্দে সে পিছনে ফিরে তাকায়। দেখে কিরণ অপ্রকৃতস্থের ন্যায় তার রুমে ঢুকছে। সে সেদিকে ফিরে পকেটে হাত পুরে দাঁড়ালো। কিরণ উজানের সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, এসব কি শুনছি? তুমি কি শুনছো আমি কিভাবে জানবো? এই বলে এসে কফিতে চুমুক দেয়। দৃষ্টি তার সদ্য ঘুম থেকে ওঠা কিরণের ফোলা চেহারায়। একদম ঢং করবে না আমার সামনে। চটে যায় কিরণ। তুমি নাকি আমাকে বিয়ে করবে বলেছো? এই মিথ্যে কথা কার থেকে শুনেছো? উজান ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কিরণ বুকে হাত দিয়ে শান্তির শ্বাস ছাড়ল। তার মাই সবসময় আবোল তাবোল স্বপ্ন দেখে, কিন্তু কিরণের শান্তির শ্বাস আটকে গেল মাঝপথে যখন উজান বলল, বলেছি আমি বিয়ের জন্য রাজি। বিয়ে করব তখন যখন তুমি হ্যাঁ বলবে। কিরণ দম আটকে আসা চেহারায় তাকিয়ে থাকে উজানের দিকে। কম্পিত কণ্ঠে বলল, কি যা তা বলছো তুমি? উজান জবাব না দিয়ে বারান্দায় চলে গেল। কিরণ তার পিছু পিছু গেল। উত্তেজিত গলায় বলল, কি বললে তুমি এসব? তুমি আমাকে বিয়ে করবে? উজানকে জবাব দিতে না দেখে দিশেহারা হয়ে গেল কিরণ। এটা কিভাবে সম্ভব? উজান কেন তাকে বিয়ে করবে? উত্তর দাও না কেন? কিরণ, একটা কথা তোমাকে এতবার বলা লাগে কেন? কান পরিষ্কার করে এসে কথা বলো। কিরণ এক হাতে চুলে রেখে মাথা ঠান্ডা করতে লাগলো। সে কয়েকটা গম্ভীর শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়ল, মা তোমাকে প্রস্তাবটা দিয়েছে। আমার মা না, আসলে তোমাকে ভেবেছিল আমার যোগ্য, তাই তাই হুট করে বলে বসেছে। তুমি নিশ্চয়ই মাকে মজা করে হ্যাঁ বলেছো, তাই না? এই ধরনের বিষয়ে আমি মজা করি না। আর আমাকে কি সত্যি তোমার যোগ্য মনে হয় না কিরণ? কেন? ঢোক গিলল কিরণ। কেন আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছো? রাজি না হওয়ায় কারণ আছে? না থাকার কথা না। তোমার কাছে আমি রাস্তার মেয়ে, বস্তির মেয়ে, থার্ড ক্লাস লোভী, আরো কত কি। সেই মেয়েকেই কেন বিয়ের জন্য রাজি হলে? উজান নিরুক্ত চোখে তাকায়। আমি তোমাকে সরি বলেছি। বেশ, কিন্তু আমাকেই কেন? এমন তো না যে আমাদের মাঝে কোনো রকমের প্রণয় সৃষ্টি হয়েছে, কিংবা তোমার মনে বা আমার মনে একে অপরের প্রতি ফিলিংস আসার জন্য এমন কোনো কাজ আমরা কেউই করিনি। তাহলে তাহলে কি জন্য রাজি হওয়া? উজান রুমের ভিতরে সেই পেইন্টিং এর দিকে দৃষ্টি স্থাপন করলো। কিরণ উজানকে অন্যদিকে তাকাতে দেখে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো উজান। উজান তাকালো। কিরণের চোখ বরাবর। কিরণের রাগ হঠাৎ করেই নিভে গেল। ওই চোখে তাকিয়ে উজানকে শাসানোর জন্য কোনো শব্দ তার মুখে আসলো না। ওই ধারালো দৃষ্টির সামনে সমস্ত রাগ নিমেষেই পানি হয়ে গেল। কিরণ হাঁসফাঁস করতে লাগলো ভেতর ভেতর। তার একটু পানি খাওয়া জরুরি। আমার মনে যে ফিলিংস নেই সেই খবর তুমি কিভাবে জানো? উজান গভীর চোখে তাকালো। উজানের কথাটার মানে বুঝতে অনেকক্ষণ লাগলো কিরণের। তারপর হতবুদ্ধ হয়ে বলল, তার মানে আমার জন্য তোমার মনে ফিলিংস আছে? টিউবলাইট কিরণ। উজান ঠোঁট টিপে বলল। একদম অপমান করবে না আমায়। কিরণ মাথা চেপে ধরল। উজানের প্রতিটি কথা তার অবিশ্বাস্য ঠেকছে। এদিক সেদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করল সে। শান্ত স্বরে বলল সে, তুমি তো জানো আমার অতীতে কি হয়েছিল, নাকি সেই দয়া থেকেই রাজি হওয়া? আমি কাউকে দয়া দেখাই না কিরণ। তোমার ভাই কালকে যা বলেছে তা তো একদম ঠিক বলেছিল। আমাকে আমাকে যে বিয়ে করবে তার কপাল পুড়বে। আমি তো নষ্ট। কিরণ, উজান আচমকা ধমকে উঠল। সেই ধমকে কিরণ হালকা কেঁপে উঠল। উজানের চোখের দৃষ্টি এখন যেন সে খুব খারাপ একটা কথা বলেছে। উজানের চোখ রাঙা। সেই চোখে চোখ রাখতে পারল না সে। চোখ ফিরিয়ে নিল কিরণ। এসব বাজে কথা তোমার মুখে যেন দ্বিতীয়বার না শুনি। উজানের কঠিন গলায় পড়ল।
তারপর কফি মগটা বারান্দার টেবিলে রেখে কিরণের নিকট এক পা এগিয়ে আসলো। কিরণের এক হাত দূরত্বে, ভারী সোয়েটার থাকা সত্ত্বেও কিরণের শরীর হিম হয়ে যাচ্ছে। শীতল স্রোত বয়ে যাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে। উজান কিরণের মুখের নিকট ঝুঁকল। রেলিং শক্ত করে চেপে ধরল কিরণ। দাঁত ঠকঠক করে কাঁপছে তার। সে চোখ খুব কষ্টে কুয়াশায় ঢাকা অস্পষ্ট বস্তুর দিকে তাক করে রাখল। উজান কিরণের কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভালোবাসা শব্দটা 4 অক্ষরের হলেও এর অর্থ সমুদ্রের ন্যায় গভীর। এই গভীর অর্থ প্রকাশের ধরন কিন্তু সবার এক না কিরণ। তাই জাউভান আর আমাকে এক কাতারে ফেলবে না। আমি উজানের উষ্ণ নিঃশ্বাস কিরণের কানে পড়ছে। তার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে। কিরণ এক পা পিছালো। ঢোক গিলে শুকনো খটখটে গলাটা ভেজানোর চেষ্টা করলাম। উজান তার আগের জায়গায় ফিরে এলো। কফি ঠান্ডা হয়ে গেছে। কফির মগটা হাতে নিয়ে অবশিষ্ট কফিটুকু মগে ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে বিয়ে করবে কিরণ? কিরণ চমকায়। উজান নিজের মুখে বলেছে, তাকে প্রস্তাব দিয়েছে বিয়ের। উজানের প্রশ্নটা কিরণের মনে তোলপাড় সৃষ্টি করে দিল। সে কখনো উজানের চোখে তার জন্য আলাদা কিছু দেখেনি। তার মনেও তো কিছু নেই, তাহলে সে কিভাবে উজানকে বিয়ে করবে? তুমি তো বলেছিলে আমার মত ছাড়া বিয়ে করবে না, তাই না? উজান মগ ঘোরানো থামিয়ে কিরণের দিকে তাকায়। কিরণ সেই চোখে চোখ রেখে বলে, আমি যদি তোমাকে বিয়ে করতে না চাই? কারণ দেখাও। কারণ হলো কারণ কারণ কিরণ বিভ্রান্ত হলো। সে কি কারণ দেখাবে এখন? উজানকে বিয়ে না করার কারণ তো নেই, তাও সে জোর করে একটা কারণ দেখালো। কারণ আমার মন সায় দিচ্ছে না। আমি তোমাকে কখনোই মনের বিরুদ্ধে যেতে বলবো না কিরণ। তুমি ভাবো, তাও যদি তোমার মন চায় তাহলে ব্যাপারটা এখানেই ক্লোজ। সেই মুহূর্তে কিরণ এক প্রকার পালিয়ে চলে এলো উজানের রুম থেকে, যেন সে কিছু চুরি করেছে। উজানের সামনে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিল না, তার বুক কাঁপছিল। কিরণ সিঁড়ি দিয়ে নামতে নামতে অনেক কথা বলতে থাকে। জাউফান আর উজান দুজনেই আলাদা মানুষ। জাউফানের জন্য ভালোবাসা তার মনে তৈরি না হলেও প্রথম প্রথম একটু মায়া জন্মেছিল, তারপর সেটাও কেটে গেল। কিন্তু উজানের বেলায় তার কখনো কিছুই হয়নি। উজানকে সে নিজের জীবনের সর্বনাশের জন্য দায়ী করে, কিন্তু আদেও কি তা? উজান তো তাকে আরো বাঁচিয়ে দিয়েছিল সর্বনাশ থেকে। তার পরিবারকে রাস্তায় বসা থেকে বাঁচিয়েছিল। হয়তো সে তার ভাইয়ের জন্যই করেছিল, কিন্তু এখানে তো উজানের স্বার্থ নেই। সব জাউফানের জন্য করেছে সে। উজানের দোষ সে খুঁজে পাচ্ছে না। কিরণকে জাউফানের জীবনে এনেছিল, এই একটাই তো ভুল ছিল তার। এসব করেও লাভটা কি হলো উজানের? বরং উজান এত কিছু করে ভাইয়ের থেকে সে অবজ্ঞাই পেয়ে গেছে, গালি শুনছে। বলতে গেলে সব দিক দিয়ে উজানের কোনো স্বার্থই ছিল না। সে অবহেলিত। এখন আবার উজানের মনে নাকি তার জন্য কিছু আছে। এটাকে বিশ্বাস করার যোগ্য? কিভাবে? মানে কিভাবে সম্ভব? উজান সর্বদা এড়িয়ে গেছে কিরণকে। তাহলে তার জন্য কিরণের মনে তো উজানের জন্য কোনো ফিলিংস নেই। তবে অপছন্দ না হওয়ারও তো কোনো কারণ নেই। উজানের ব্যবহার ভালো, নমনীয়, সব দিক দিয়ে সে 100-তে 100। জাউফানের মতো উশৃঙ্খল না। উজানকে রিজেক্ট করার মতো আসলে কোনো রিজনই খুঁজে পাচ্ছে না সে। তবে কি উজানকে একটা সুযোগ দিবে? উজান ফের রুমে এসেছে। দেয়ালে টাঙানো ছবিটির দিকে তাকিয়ে পড়ল। কিরণ এটা কি দেখেনি? উজান সেই ঠান্ডা কফিতেই চুমুক দিল। আশ্চর্য ব্যাপার হলো, এই ঠান্ডা কফিটাও তার কাছে এখন অমৃত লাগছে। সে ছবিটার দিকে তাকিয়ে ধীর স্বরে বিড়বিড় করলো, মি আমর। উজানের ফোনে হঠাৎ আননোন নাম্বার থেকে কল আসে। উজান তখন ব্রেকফাস্ট বানাচ্ছিল। ফোনের উপাস থেকে কিছু শোনা মাত্রই সে কাজ বন্ধ করে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বের হলো। কিরণ গার্ডেনে দোলনায় বসে দোল খাচ্ছে আর এটা সেটা ভেবে যাচ্ছে। এখনো পর্যন্ত সে মায়ের মুখোমুখি হয়নি। মাকে কি বলবে সেই আশায়। কিরণের ইচ্ছে নেই আপাতত বিয়ের পিঁড়িতে বসার। সে ব্যবসাটাও এখনো ঠিকমতো দাঁড় করাতে পারল না। না চাইতেও বিভিন্ন আজগুবি চিন্তা ভাবনা কিরণের মাথায় এসে চেপে বসেছে। সে যতই মনটাকে অন্যদিকে ঘোরাতে চাচ্ছে, তার মন ততই ঘুরে ফিরে সেই আজব চিন্তাতেই মশগুল হচ্ছে। এই যেমন সে ভাবছে উজানের সাথে বিয়ে হলে সে উজানের সাথে এই বাড়িতেই উজানের রুমে থাকবে। ঘুম থেকে উঠে উজানের ঘুমন্ত মুখ দেখবে। উজান যখন চশমা চোখে এঁটে আর্ট নিয়ে বসবে, কিরণ
কিরণ গালে হাত দিয়ে তাকিয়ে থাকবে, আবার দুজনে রান্নাঘরে একই সাথে দুই রকম খাবার বানাবে। এই ধরনের চিন্তা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না কিরণ। সে জানে না কেন এসব চিন্তা মাথায় ভর করছে। আর সবচাইতে বেশি যে ব্যাপারটা ক্ষণে ক্ষণে উদয় হচ্ছে তা হলো উজান কি রোমান্টিক? দেখে তো মনেই হয় না, মনে হয় রসকসহীন মানুষ। কিরণ চুল শক্ত করে চেপে ধরল। উফ, এইসব আজে বাজে চিন্তা কেন তার মাথায় আসছে? লজ্জায় তার কান লাল হয়ে গেছে। কিরণ কান চেপে ধরে, মনটাকে কোথায় ঘোরাবে? সে এবার বাগানের গাছগুলো গুনতে লাগলো, 1টা 2টা 3টা। আচ্ছা, উজান কি প্রতি রাতে নদীর কাছে একসাথে হাত ধরে হাঁটার পারমিশন দিবে? কিরণ দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। না, আর পারছে না সে। মনটা বারবার উজানের কাছে চলে যাচ্ছে। কিরণ বুকে হাত দিয়ে নিজে নিজে বিড়বিড় করলো। আমি কি উজানকে ভালোবাসি? তাহলে কোনো ফিলিংস আসে না কেন? তার মন থেকে কেউ একজন বলল, তাহলে তুই ওর কথা ভাবছিস কেন? ভাবা মানেই কি ভালোবাসা নাকি? এমনিতেই ভাবনা চলে আসে। কেন চলে আসবে যদি তার প্রতি তোর কোনো টান না থাকে? কিরণ বুক থেকে হাত সরালো। মনকে সে আর প্রশ্ন করবে না। এবার বাগান থেকে একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নিল। সে মোবাইলে দেখেছে ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ভালোবাসে কিনা দেখে। তাই সে এবার একটা করে পাপড়ি ছিঁড়তে লাগলো আর আওড়াতে লাগলো। আই লাভ হিম নট। শেষের পাপড়ি ছেঁড়ার পর উত্তর পজিটিভ, সে তাকে ভালোবাসে। কিরণ বিরক্ত হয়ে আর একটা ফুল নিয়েও এমন করলো, সেই সেম রেজাল্ট। কিরণ হাল ছেড়ে দিল। সবাই তার বিপক্ষে, কেউ তার পক্ষ হয়ে কথা বলছে না। তখন তার মন বলে,